তাহলে জেসি পেনি কি জার্নাল দিবে? ক্রেডিট কার্ড ইউজ করছেন পারচেস করার জন্য, তাহলে তার থেকে তো টাকা পাবেন তাই না? আপনার ক্রেডিট কার্ড ইউজ করছে, বুঝেন না এটা? জেসি পেনি ক্রেডিট কার্ড তৈরি করে কাস্টমারকে দেয়, যে ওইটা ইউজ করে কি কাস্টমাররা পারচেস করতে পারে, কিন্তু ভবিষ্যতে টাকা দিবে ক্রেডিট কার্ডে, তাহলে ইন্টারেস্ট সহ দেয় আর কি। তাহলে তাহলে প্রথমে জেসি পেনি কি করবে? আপনি অ্যাজ এ কাস্টমার যদি ওই জেসি পেনের ক্রেডিট কার্ড দিয়ে ইউজ করেন তাহলে কি হবে? জেসি পেনি তো টাকা পাবে, এখন পাবে না, আপনি কার্ড দিয়ে ইউজ করছেন। এটা ওই যে ব্যাংকের ক্রেডিট কার্ডের মতন, আপনি একটা বাকি কিনলেন আর কি জেসি পেনি থেকে, সেরকম আর কি। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট আর কি সেলস রেভিনিউ ক্রেডিট, জেসি পেনি। জি স্যার। যখন জেসি পেনি টাকা পাবে, আপনি অ্যাজ এ কাস্টমার, আপনি মাস শেষে যখন টাকা দিবেন তখন কি হবে? যদি আপনি টাকা এখনো না দেন, তাহলে জেসি পেনি কি করতেছে, ওই যে 1.5% কি মান্থলি চার্জ কাটতেছে। তাহলে চার্জ বসালে কি হবে? ইন্টারেস্ট রেভিনিউ হবে না তার জন্য? জি স্যার। ইন্টারেস্ট চার্জ করতেছেন, তাহলে ইন্টারেস্ট রিসিভেবল হবে, কিন্তু সে এখনো ইন্টারেস্ট পাইছে? না স্যার। কে পায় নাই? জেসি পেনি আপনার বেশি কাছে তো কিন্তু না। টাকা পাবে, ইন্টারেস্ট পাবে, তাহলে ইন্টারেস্ট রিসিভেবল ডেবিট হবে। আর কি হবে? ইন্টারেস্ট রেভি এটা অ্যাকাউন্ট রিসিভেবলই দিছে, আর কি ইন্টারেস্ট রেভিনিউ। এটাকে ওই যে আদার রিসিভেবল হিসেবেও কি ইন্টারেস্ট রিসিভেবল আপনি এখানে রাখতে পারেন, ঠিক আছে? তাহলে ভবিষ্যৎ ইন্টারেস্ট রিসিভেবল হলে কি হবে? আপনি যখন ইনভেস্ট করবেন ক্যাশ টাকা পাবেন, এই অ্যাকাউন্ট রিসিভেবলের মতো ক্রেডিট না হয়ে কি হয়ে যাবে? ইন্টারেস্ট রিসিভেবল ক্রেডিট হয়ে যাবে। বুঝাইতে পারিনি মনে হয় এটা। ইন্টারেস্ট রেভিনিউ যখন রিসিভেবল হয়, বুঝতে এই যে পারছি স্যার। রেভিনিউ, এটাকে ইন্টারেস্ট রিসিভেবলও লিখতে পারেন, অথবা অ্যাকাউন্ট রিসিভেবল লিখলেও অসুবিধা নেই। এটা যখন টাকা পাবে তখন কত পাবে? এই ইন্টারেস্ট সহ পাবে। কত টাকা পাবেন আপনি তখন? স্যার 300 টাকা, 1.5%। 300 টাকা 1.5%। এই টাকার যখন রিসিভেবল মানে সে আপনি যখন ফেরত দিবেন তখন তো ইন্টারেস্ট সহ দিতে হবে, এই যে 4.5 টাকা। তাহলে আপনি 304 টাকা 50 পয়সা ক্যাশ দিবেন, তাহলে ক্যাশ ডেবিট হবে। তারপরে হবে কি অ্যাকাউন্ট রিসিভেবল 300, আর যদি ইন্টারেস্ট রিসিভেবল হয় ইন্টারেস্ট রিসিভেবল 4.5 টাকা, এভাবে আপনার কি 304 টাকা 50 পয়সা ফেরত পাবে। আচ্ছা, এটার দরকার নেই। এটা কি বলছে বলেন তো? উইলটন সোল্ড কি মার্চেন্ডাইজ অন অ্যাকাউন্ট টু বেডস, কত? 50,000 ইউরো। টার্মস কত দিছে? 315, নেট 45, মানে 45 ডেজ এর মধ্যে ফেরত দিতে হবে। অন May 4, বেডস রিটার্ন মার্চেন্ডাইজ উইথ কি সেলস প্রাইস অফ কত? 2,000। On May 16, Wilton receives payment from কি বেডস ফর দ্য কি ব্যালেন্স ডিউ। প্রিপেয়ার জার্নাল এন্ট্রিজ টু রেকর্ড কি মে ট্রানজাকশনস অন কি উইলটনস বুকস। তাহলে উইলটনের বুকে জার্নাল এন্ট্রি দেন। প্রথমে বিক্রি করছে বেডস এর কাছে কত? 50,000। তাহলে প্রথম জার্নালটা কি হবে বলেন? অ্যাকাউন্ট রিসিভেবল স্যার 15,000। আর অ্যাকাউন্ট সেলস, রিসিভেবল বেডস 50,000, আর সেলস ক্রেডিট হবে কি রেভিনিউ। সেলস রেভিনিউ। এরপরে কি মার্চেন্ডাইজ রিসিভ ফেরত পেয়েছে কত? 2,000 টাকা বেডস ফেরত দিয়েছে, তাহলে কি হবে জার্নাল এন্ট্রিটা? সেলস রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স 2,000 টাকা ডেবিট। না, আর অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট 2,000 টাকা। হ্যাঁ, সেলস রিটার্ন এন্ড অ্যালাউন্সেস কত? 2,000। আর অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট করে দিব 2,000 বেডস একটা। আর 16 তারিখে গিয়ে কি করছে? কত দিনের মধ্যে দিতে বলছে? 15 দিনের মধ্যে, তাহলে পাবে না 16 তারিখে?
জি ডিসকাউন্টটা স্যার, আপনি কি পাবেন বলেন? 1 তারিখ যোগ 15, তাহলে 16 দিনে হয় স্যার। 1 তারিখের সাথে পাবে স্যার, 15 পাবে। দিন যোগ করবেন, কত হয়? 16 তারিখ। হয়তো মানে পাবে স্যার, পাবে। 16 তারিখের মধ্যে দিলে পাবে, 17 তারিখ হলে পেত না। তাহলে ক্যাশ, বাকিটা সেলস রিটার্ন, ডিসকাউন্ট, এই যে কত, 48,000-এর কত 3%, 3%। 1440 টাকা। আর বাকিটা আমরা কি অ্যাকাউন্ট রিসিভেবল পুরাটাই চলে যাবে, এই যে 2,000 টাকা বাদ দিয়ে কত, 48,000। আমরা আনকালেক্টেবল জার্নাল, রিসিভেবলের জার্নাল দেখেছিলাম, ব্যাড ডেট এক্সপেন্স। তাহলে আমরা যদি, কি বলতেছে, সেলস অন অ্যাকাউন্ট রেজেস কি পসিবিলিটি অফ অ্যাকাউন্টস নট কি বিং কালেক্টেড। এটা আমরা গত ক্লাসে এটা নিয়ে বিশদ আলোচনা করেছিলাম, যে আপনি সেল করলেন বাকিতে, কিন্তু দেখা যায় যে দিনের পর দিন চলে যাচ্ছে, কি আমার টাকা দিচ্ছে না। তাইলে এই যে লস হচ্ছে, এই লসটা সেলার কি করে, ব্যাড ডেট এক্সপেন্স হিসেবে কি এটা ট্রিট করে, যে না টাকা পেলে ধরে রাখে যে এই টাকাটা পাবো না কাস্টমারের। যে ধরেন আপনি 20,000 টাকা ইয়ে করলেন, কারণ কাস্টমার স্যাসরামি করে, অনেক সময় দেখা যাচ্ছে যে কি 900 করে, আমরা হিসাব করে দেখছি আগেও, যে ধরেন 2,000 টাকা দেয় না 20,000 টাকার মধ্যে, 10% আমি কি আদায় করতে পারি না। তাহলে এই যে 2,000 টাকা আপনি আদায় করতে পারবেন না, মানে হিসাব করে নিয়েছেন পারবেন না, এটা আপনি এক্সপেন্স হিসেবে ট্রিট করে ফেলবেন। এখন এখনো তো শিওর না যে পাবেন না, তাহলে এইটা আমি কি করব, ওই যে যেহেতু বাকি আছে এখনো, তাহলে আমাকে এটা, এই যে পসিবিলিটি যে আমি পাবো না, এইটা আমি এখনই কেন এক্সপেন্স হিসেবে দেখাচ্ছি, দেখাচ্ছেন হচ্ছে আপনার ওই যে ম্যাচিং প্রিন্সিপাল অনুযায়ী, যেহেতু এই বছর বিক্রি করেছেন, তাহলে টাকা না পেলে তো এই বছরেরই লস। তাহলে এইটা ওই যে আগামী 1 বছর 2 বছর দিবে না, তারপরে গিয়ে আমি হিসাব করবো, এরকম না। আমার লস যদি হয়, তাহলে এই বছরেই আমি কত টাকা লস হতে পারে ওইটা এস্টিমেশন করে আপনি লসটা দেখাই দিবেন। এই জন্য ব্যাড ডেট এক্সপেন্স ডেবিট করেন। ক্রেডিট করব কাকে, এখনো তো আমি পাই নাই, অ্যালাউন্সকে আমি কি করব, ক্রেডিট করব। যখন টাকা পাবো তখন কি আবার ওই অ্যালাউন্সকে ডেবিট করে দেব। বা আমি যদি রাইট অফ করে দিই, তাহলে আমি কি অ্যালাউন্সকে ডেবিট করে দিই। তাহলে আমি ব্যাড ডেট এক্সপেন্স ডেবিট করব। রাইট অফ দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে কি ডিরেক্ট রাইট অফ, আর একটা হচ্ছে অ্যালাউন্স মেথড। আমরা নর্মালি অ্যালাউন্স মেথডেই করি, আইএফআরএস যেটা রিকোয়ার্ড করে। আর ডিরেক্ট হইলে আপনি কি করতেন, ওই যে সরাসরি অ্যাকাউন্ট রিসিভেবলকে ক্রেডিট করে দিতেন, যেহেতু পাবেনই না। তাহলে থিওরিটিক্যালি আনডিজায়ারেবল, এটা নো ম্যাচিং, রিসিভেবল নট কি স্টেটেড অ্যাট কি অ্যামাউন্ট এক্সপেক্টেড টু বি রিসিভ। তা রিসিভেবলে আমি যদি সরাসরি কমাই দিই, তাহলে আমি আর ভবিষ্যতে জানবই না যে তার থেকে টাকা পাইতাম। ধরেন 20,000 টাকা পেতেন কারো থেকে, এখন আপনি এই রিসিভেবলকে যদি ক্রেডিট করে দেন, ওই যে ব্যাড ডেট এক্সপেন্স ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট, তাহলে হিসাবে দেখবেন যে 18,000 টাকা আছে। তাহলে 2 বছর পরে গিয়ে আপনি মনে করবেন যে না, তার থেকে মনে হয় আমি 18,000-ই পাইতাম। এই জন্য এটা কি আইএফআরএস পারমিট করে না। এই সরাসরি কি আমি রাইট অফটা কি অ্যাকাউন্ট রিসিভেবলে সাধারণত করে না। যারা করে তাহলে কি আপনার ব্যাড ডেট এক্সপেন্স ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট করে, কিন্তু এটা আইএফআরএস কি পারমিট করে না। আইএফআরএস মনে করে যে এটা যদি পায়, তাহলে কি এটা কি এস্টিমেশনের উপর ভিত্তি করে যে বেটার ম্যাচিং, রিসিভেবল স্টেটেড কি ক্যাশ নিউট্রালাইজেবল ভ্যালু, যে আমি অ্যাকাউন্ট রিসিভেবল পুরো অ্যামাউন্টটাই দেখাবো, আর তার থেকে যদি অ্যালাউন্সটা বাদ দেই, তাহলে আমি কি ওইটা ক্যাশ নিট কত পেতে পারি, কত পাবো, এইটা কি রিয়েলাইজ করে। তাহলে রিয়েলাইজেবল ভ্যালু থেকে এটা শো করে। টোটাল অ্যাকাউন্ট রিসিভেবলটাও কিন্তু শো করে, 20,000-এ দেখাচ্ছেন, আর 2,000 টাকা অ্যালাউন্সে রাখলে কি আমি 18,000 টাকা নেট পেতে পারি, সেটা দেখাচ্ছেন। কিন্তু এখানে কিন্তু আপনি ফুল ডিসক্লোজার করতেছেন, যে সবগুলো দেখাচ্ছেন যে অ্যালাউন্স আমি কত রেখেছিলাম, সেটাও আপনি কি এখান থেকে বুঝতে পারতেছেন। আর এটা রিকোয়ার্ড বাই কি আইএফআরএস। তাহলে এখানে কি বলতেছে, হাউ আর দিস অ্যাকাউন্টস প্রেজেন্টেড অন দ্য স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন। তাহলে বিগিনিং এ কত ছিল, 500। 500। এটাই আপনি প্রেজেন্ট করবেন কিভাবে, এটা আমার কত 500 ছিল অ্যাকাউন্ট রিসিভেবল, আর অ্যালাউন্স আছে কত
25, তাহলে এটা আমি ডিসক্লোজার কিভাবে করব, ব্যালেন্স শিটে কিভাবে দেখাবো? অ্যাকাউন্ট রিসিভেবল মাইনাস কি অ্যালাউন্স ফর কি ডাউটফুল অ্যাকাউন্ট। তাহলে আমি নিট কত পেতে পারি, এখানে 475 টাকা নিট পাবো, এইভাবে দেখাইতে হবে, প্রেজেন্ট করতে হবে ব্যালেন্স শিটে। অ্যাকাউন্ট রিসিভেবল থেকে অ্যালাউন্স ফর কি ডাউটফুল অ্যাকাউন্ট বাদ দিবেন, 425 টাকা বাদ দিয়ে 475 এইভাবে শো করবেন। আর এখানে ক্যাশ, অন্যান্য আর কারেন্ট অ্যাসেট এইভাবে দেখাবেন, টোটাল কারেন্ট অ্যাসেট এইভাবে দেখাবেন। অল্টারনেট প্রেজেন্টেশন এইভাবে দেখানো যায়, এই যে অ্যাকাউন্ট রিসিভেবল নিট 25, নিট অফ কি 25 অ্যালাউন্স, মানে অ্যালাউন্সে 25 টাকা আছে, তার মানে এখানে ওই বিয়োগ না দিয়েও আমরা কি এইভাবে দেখাতে পারি। আমি এই 25 টাকা মানেই হচ্ছে এখানে বাদ দিয়ে দেখান, তার মানে আপনাকে যদি অ্যাকাউন্ট রিসিভেবল বলে তাহলে আপনি ওই নিট যেহেতু এখানে আছে, মানে এখানে এখানে 25 টাকা কি বাদ দিয়ে দেখাই, তাহলে আপনাকে 25 টাকা যোগ করে যদি বলে টোটাল অ্যাকাউন্ট রিসিভেবল কত, ওইটা 25 টাকা কি যোগ করে বলবেন। এভাবে সাধারণত এটা অল্টারনেট প্রেজেন্টেশনে এইভাবে করে, নর্মালি কি এইভাবেই করে, অ্যাকাউন্ট রিসিভেবল মাইনাস কি অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট। আর এখান থেকে বোঝা যায় এই 25 টাকা ডাউটফুল অ্যাকাউন্টে, আর এখানে বাদ দিয়ে এই অ্যামাউন্টটা বসাইছে, তার মানে এখানে 500 মাইনাস 25 ওইভাবে প্রেজেন্ট করছে এটা। স্যার এটা কি তাহলে জার্নাল হবে না স্যার? হ্যাঁ, এটা তো ফাইন্যান্সিয়াল পজিশনে আমরা দেখাচ্ছি, কিন্তু জার্নালে যদি এন্ট্রি করি সেক্ষেত্রে কিভাবে হবে? জার্নালে, জি স্যার। জার্নালে যে অ্যালাউন্স মেথডে এইভাবে জার্নাল দিবেন আমি বলতেছি। জার্নালটা দিতে হবে কি আপনার ব্যাড ডেট এক্সপেন্স ডেবিট আর কি অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট, যত টাকা ব্যাড ডেট এক্সপেন্স রাখবেন ওটা অ্যালাউন্সে রাখতেছেন, তাহলে ব্যাড ডেট এক্সপেন্স ডেবিট আর কি অ্যালাউন্স অ্যালাউন্স ফর ডাউটফুল। ডাউটফুল অ্যাকাউন্ট ক্রেডিট। এখানে 25 টাকা অ্যালাউন্স রাখছে, মানে 25 টাকা কি অ্যালাউন্স ক্রেডিট করেছে, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখেন কি করছে, জার্নাল এন্ট্রি ফর ক্রেডিট সেলস কত, 100 টাকা ক্রেডিট সেল। জার্নাল এন্ট্রি কি অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট, তা অ্যাকাউন্ট রিসিভেবল 100 টাকা, সেলে দিবেন কত 100 টাকা ক্রেডিট। 100 টাকা। তারপরে কি কালেক্টেড 333 টাকা অন অ্যাকাউন্ট, অ্যাকাউন্টে কালেক্ট করছেন, তাহলে ক্যাশ ডেবিট আর কি অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট, তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট করে দেন। কত টাকা ক্রেডিট হবে, 333 টাকা, তাই না, কালেকশন। এখন অ্যাডজাস্টমেন্ট অফ 15 ইউরো বলতেছে ফর এস্টিমেটেড ব্যাড ডেট, তাহলে ব্যাড ডেট এস্টিমেট করছে কত 15 টাকা। 15 টাকা, তাহলে জার্নাল এন্ট্রিতে কি হবে ব্যাড ডেট এক্সপেন্স ডেবিট হবে, আর অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট হবে 15 টাকা ক্রেডিট। তাহলে এই যে ব্যাড ডেট এক্সপেন্সে ডেবিট হয়ে যাবে 15 টাকা, আর অ্যালাউন্সে আগে ছিল কত 25 টাকা, এখন অ্যালাউন্সে আরো কত যোগ হবে 15 টাকা। 15, এই যে ক্রেডিট হবে 15, তাহলে টোটাল হবে কত এখানে 40। 40। তাহলে এখানে এখানে টোটাল কত আছে 267। এখন ব্যালেন্স শিটের প্রেজেন্টেশন কিভাবে হবে বলেন তো, এই অ্যাডজাস্টমেন্ট দেওয়ার পরে ব্যালেন্স শিটে 267 মাইনাস 40। 267 অ্যাকাউন্ট রিসিভেবল মাইনাস কি অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট 40 টাকা, তাহলে এটা প্রেজেন্টেশন। আচ্ছা, এখানে আবার আরেকটা দিছে রাইট অফ, রাইট অফ অফ কি আনকালেক্টেবল অ্যাকাউন্ট কত 10 টাকা। তা রাইট অফ করা মানে কি, যে আপনি একদম শিওর হয়ে গেছেন তার থেকে আর টাকা পাবেন না, ওইটা আমি কি অ্যাকাউন্ট রিসিভেবল থেকে বাদ দিয়ে দিব এই চিন্তা করতেছে, অ্যালাউন্স থেকেও কি এটা আর ক্যারি ফরওয়ার্ড করব না। তাহলে আমি কি করব, জার্নাল এন্ট্রি অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট, রাইট অফ এর এন্ট্রিটা হয় অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট ডেবিট আর কি সরাসরি অ্যাকাউন্ট রিসিভেবল। অ্যাকাউন্ট রিসিভেবল, যেহেতু এটা আপনি এতদিন চিন্তা করছেন যে পাবো না, এস্টিমেট করে রাখছেন, এখন একদম শিওর হয়ে গেছেন তার থেকে আর টাকা পাবো না, সে হয়তো মারা গেছে, এবং তারটা কি করবেন
ওই বই থেকে, এটা তো আর অ্যালাউন্স থেকে ক্যারি ফরওয়ার্ড করার দরকার নেই। আর অ্যাকাউন্ট রিসিভেবলও আছে, অ্যাকাউন্ট রিসিভেবল থেকেও আমি বাদ দিয়ে দিব, অফসেট করে দিব দুই জায়গা থেকে। তাহলে অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট ডেবিট আর অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। ওকে, করলাম। এখন অ্যাকাউন্ট রিসিভেবলে এই যে ক্রেডিট হলো 10 টাকা, এটা ক্রেডিট করতে হবে। অ্যালাউন্সের ডেবিট হলো 10 টাকা, 10 টাকা ডেবিট করতে হবে। তাহলে এই যে 10 টাকা ডেবিট অ্যালাউন্স হইলো, আর ক্রেডিট হলো কি অ্যাকাউন্ট রিসিভেবলে 10 টাকা। আচ্ছা, হলো। এখন ব্যালেন্স শিটে প্রেজেন্টেশন করব কি, এই যে টোটাল এখানে আছে 257 আর এখানে আছে 30। তাহলে 257 থেকে অ্যাকাউন্ট রিসিভেবল মাইনাস কি অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট 30 বাদ দিয়ে 200 কত 27 টাকা আমি দেখাবো, ব্যালেন্স শিটে প্রেজেন্টেশন করবো এইভাবে। অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট ক্রেডিট। ডিরেক্ট রাইট অফ মেথড ফর কি আনকালেক্টেবল। ডিরেক্ট রাইট অফ হলে কি করতে হয়? যেটা স্যার পাওয়া যাবে না। এন্ট্রিটা কি দিবেন? ব্যাড ডেট এক্সপেন্স ডেবিট আর কি অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট হয়ে যাবে। থিওরিটিক্যালি কি আনডিজায়ারেবল। ওই যে আমরা ডিরেক্টলি মেথডে বললাম যে তার থেকে টাকা পাবো না, একদম অ্যাকাউন্ট রিসিভেবল থেকে ক্রেডিট করে দিলাম। তাহলে এরকম এন্ট্রি হতো ডিরেক্ট রাইট অফ মেথড হলো। অ্যালাউন্স মেথড ফর কি আনকালেক্টেবল অ্যাকাউন্ট। অ্যালাউন্স মেথডে যদি হয় তাহলে আমরা দুই রকমের বলছিলাম যে অ্যালাউন্স কিভাবে রাখবো, একটা হচ্ছে সেলস এর উপর ভিত্তি করে, আর একটা কি অ্যাকাউন্ট রিসিভেবল বেসড। আচ্ছা, অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট আনকালেক্টেবল এর ফার্স্টে কি করে, কোম্পানিজ এস্টিমেট আনকালেক্টেবল কি অ্যাকাউন্ট রিসিভেবল কত টাকা আনকালেক্টেবল থাকবে সেটা এস্টিমেট করে। ডেবিট ব্যাড ডেট এক্সপেন্স এন্ড ক্রেডিট কি অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্টকে ক্রেডিট করবে। কোম্পানিজ ডেবিট যদি রাইট অফ করে অ্যালাউন্স মেথডে, তাহলে আমরা কি করব, ফার্স্টে কি আমার ব্যাড ডেট এক্সপেন্স ডেবিট হবে ব্যা- আর হ্যাঁ, অ্যাকাউন্ট প্রথমে রিসিভেবল আমার ক্রেডিট কি হবে। করব, আমি যদি এস্টিমেট করব যে আমার কত টাকা আনকালেক্টেবল থাকতে পারে অ্যাকাউন্ট রিসিভেবলে, সেটা আমি ব্যাড ডেট এক্সপেন্সে রাখবো, অ্যালাউন্স ফর কি ডাউটফুল অ্যাকাউন্টে ক্রেডিট করব। এরপরে আমি যদি এস্টিমেট হই যে এই বছরে যে একদম শিওর হই যে অ্যাকাউন্ট রিসিভেবলে এই টাকা আর কোনোদিন পাবো না, তাহলে আমাকে অ্যালাউন্স, যেহেতু অ্যালাউন্স আমি করেছিলাম কি বলে ক্রেডিট করে রাখছিলাম, এখন অ্যালাউন্স থেকে বাদ দিয়ে দিব, অ্যাকাউন্ট রিসিভেবল থেকেও বাদ দিয়ে দিব। অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট ডেবিট করব আর অ্যাকাউন্ট রিসিভেবল কে ক্রেডিট করব, রাইট অফ করব। এই যে রাইট অফ কখন করি, at the time the specific account is write off as uncollectible, যে স্পেসিফিক হয়ে গেছে যে এই কাস্টমার থেকে আর কখনোই টাকা পাবো না। আর আমরা ওই এস্টিমেট যখন করি ব্যাড ডেট এক্সপেন্স, তখন ওভারঅল একটা ক্যালকুলেশন করি যে আমার টোটাল ডিউ আছে এত টাকা, এত টাকার মধ্যে আমি আগে পাস্ট হিস্টোরি দেখছি যে 5 to 10% পাই না, যার যেরকম যে আমি 5% টাকা কখনোই কালেক্ট করতে পারি না। এই যে এস্টিমেশন করলেন, এটার উপর কি ব্যাড ডেট এক্সপেন্স ডেবিট করবেন, অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট ক্রেডিট করবেন। আর যদি একদম স্পেসিফিক হয়ে যান এই কাস্টমার থেকে টাকা পাবো না, এই কাস্টমারের উপর তো আমি অ্যালাউন্স রেখেছিলাম, এখন ওই অ্যালাউন্স ডেবিট করে দিব আর অ্যাকাউন্ট রিসিভেবল থেকে ওই টাকাটা ক্রেডিট করে দিব। তাইলে ওই ওই কাস্টমার থেকে ওই অংশ টাকাটা কি আর কখনো উদ্ধার হবে না, এরকম আমি চিন্তা করে নিছি, এই জন্য অ্যাকাউন্ট রিসিভেবলকে ক্রেডিট করে দিছি। এই জার্নাল এন্ট্রিটা বলেন তো এখানে কি হবে? পড়েন একজন। Hanson Furniture has credit sales of 1 lakh, 12 lakh euro in 2017, of which 2 lakh remains uncollected at December 31. The credit manager estimates that 12,000 euro of these sales will prove uncollectible. এখানে দেখেন সেলস প্রথম করেছেন সেলসের জন্য 12 লাখ, একটা এর মধ্যে 2 লাখ কি
Uncollected. আনকালেক্টেড আছে, মানে এখনো আপনি রিসিভ করেন নাই, টাকা পান নাই, 2 লাখ টাকা অ্যাকাউন্ট হ্যাঁ। রিসিভেবল আছে, তাই না? এখন জি। বলছে ক্রেডিট ম্যানেজার এস্টিমেট করেছে 12,000 ইউরোর অফ কি অফ দিস সেলস উইল কি প্রুভ Prove আনকালেক্টেবল, uncollectible. মানে 12,000 টাকা আনকালেক্টেবল হিসেবে থাকবে, মানে পাবো না, এরকম একটা এস্টিমেট করেছে। তাহলে এইটার জন্য এন্ট্রি কি দিব? 12,000টা তো স্যার অ্যালাউন্স মেথডে বলা আছে, এটা তো ব্যাড ডেট স্যার, ডেবিট হবে। আর ওইটা এন্ট্রিটা কি দিবেন? অ্যালাউন্স মেথডে 2 ভাবে ক্যালকুলেট করা যায়, একটা সেলস এর উপর আর একটা কি ওই যে অ্যাকাউন্ট রিসিভেবল এর এজিং এর উপর। হ্যাঁ, এখন এটা সেলস থেকে এস্টিমেট করছে, দেখেন সেলস এর কত বলছে, 12,000 টাকা কি আনকালেক্টেবল। আনকালেক্টেবল থাকবে, যে এই 12,000 টাকা হ্যাঁ, আনকালেক্টেবল থাকবে এই অ্যাকাউন্ট রিসিভেবল। তাই না, that- সরাসরি বলে দিছে 12,000 টাকা এস্টিমেট করতে, তাহলে কত হবে? জার্নাল এন্ট্রিটা কি হবে? অ্যালাউন্স মেথডে জার্নাল এন্ট্রিটা কি হবে? কেউ একজন বলেন। allowance for allowance for doubtful accounts debit. account debit আর account receivable credit. না, অ্যাকাউন্ট না রিসিভেবল না না আমরা তো স্যার, অ্যালাউন্স মেথডে করতেছি। এটা অ্যালাউন্স অ্যাকাউন্ট মেথড, রিসিভেবল কে আমরা ক্রেডিট করব না সরাসরি। এটা ডিরেক্ট মেথড স্যার। এটা হ্যাঁ, অ্যালাউন্স মেথডে কি করব আমরা? ব্যাড ডেট কে রাখবো Bad না, debt ব্যাড কে ডেট debit এক্সপেন্স, আর sorry ব্যাড ডেট allowance এক্সপেন্স কে ডেবিট debit, করব। আর কাকে? অ্যালাউন্স ফর ডাউটফুল allowance অ্যাকাউন্ট ক্রেডিট করব। কত ওকে টাকা? credit করবো, sir। এখানে কত বলছে? 12,000। 12,000। 12,000 টাকা আমি কি এখানে 20,000 টাকা আনকালেক্টিবল, মানে কিন্তু 20,000 টাকা পাবেন না, 2 লাখ টাকা পাবেন না এরকম না। 2 লাখ টাকা আমি কি এখনো আমার বাকি আছে। আর ক্রেডিট ম্যানেজার এস্টিমেট এই যে অ্যাকাউন্ট 2 লাখ রিসিভেবল আছে টাকার স্যার। 12,000 টাকা কি যেটা সেলস হয়েছে, এই যে 12 লাখ টাকার এই সেলের উপর কি এই 12,000 টাকা আমি কি কখনো পাবো না, আনকালেক্টেবল। মানে ভবিষ্যতে পাবো না, এটা ধরে নিছে। তাহলে এটার জন্য আমাকে একটা এন্ট্রি দিতে হবে, ব্যাড ডেট এক্সপেন্স ডেবিট 12,000, আর কি অ্যালাউন্স মেথডে যেহেতু অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট ক্রেডিট 12,000 করতে হবে। ওকে, তাহলে এই মেথডে আমি কি করলাম, অ্যাকাউন্ট রিসিভেবল আমার আছে কত? এখানে বলছে না 2 লাখ টাকা অ্যাকাউন্ট রিসিভেবল আছে, আর অ্যালাউন্স আছে কত? 12,000 টাকা এন্ট্রি, যেহেতু আগে কিছু ছিল না। তাহলে 2 লাখ মাইনাস কি 12,000, এইভাবে আমি কি প্রেজেন্ট করব। 1,88,000 আসবে। রাইট অফ হলে কি করবো অ্যালাউন্স মেথডে? রাইট অফ হলে তো শুধু অ্যাকাউন্ট কিন্তু রিসিভেবলটা আমি ক্রেডিট হবে, বাকিটা allowance সেম কে debit আর অ্যাকাউন্ট রিসিভেবল কে ক্রেডিট করে দেবো, আর credit অ্যালাউন্স কে ডেবিট debit করবো। জি, sir। এখানে কি বলছে দেখেন, ভাইস প্রেসিডেন্ট অফ ফাইন্যান্স অফ হ্যামসন Furniture on March 1, 2018 authorizes that a right of 500 balances owed by RA Ware। RA Ware থেকে এটা রাইট অফ করে দাও। এই যে অনেক সময় হয় না যে এই যে আমি শিওর হয়ে গেছি সে আর টাকা দেবে না, এটা কি অ্যাকাউন্ট রিসিভেবল থেকে বাদ দিয়ে দাও। তাহলে এই রাইট অফ এর জন্য আমার অ্যালাউন্স থেকেও বাদ দিতে হবে। অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট ডেবিট করব, আর কি account receivable credit। অ্যাকাউন্ট অ্যাকাউন্ট রিসিভেবল রিসিভেবল ক্রেডিট। নাম দিয়ে দিব, এখানে RA Ware দিয়ে দিছে, তাহলে RA Ware নাম দিলাম। হ্যাঁ, তাহলে এখানে তো দেখেন, তাহলে অ্যালাউন্স থেকে বাদ দিছি, তাহলে এখন অ্যালাউন্স কত হবে বলেন তো? আগে 12,000 করছিলাম, এখন অ্যালাউন্স কত থাকবে? 500 হবে না? অ্যালাউন্স ডেবিট করলাম না 500, অ্যালাউন্সের ব্যালেন্স কত থাকবে? এই যে দেখেন, আগে 12,000 ছিল, 500 ডেবিট করছি, তাহলে অ্যালাউন্সের ব্যালেন্স কত? 11,500। 11,000। 11,500। আর অ্যাকাউন্ট রিসিভেবলে 2 লাখ করছিলাম, তার থেকেও আমি কি করছি ওই 500 টাকা বাদ দিয়ে দিছি, যেহেতু একদম ফাইনাল আমি কি শিওর হয়ে গেছি 500 টাকা পাবো না, অ্যাকাউন্ট রিসিভেবল থেকেও বাদ দিছি। তাহলে আমার কত থাকবে? 2 লাখ থেকে 500 বাদ দিলাম, 1,99,500 থাকবে। এখন নিট ব্যালেন্সটা কি কমবে না বাড়বে বলেন তো? এক লাখ কমবে, sir। নিরানব্বই হাজার পাঁচশো থেকে যদি আমি এই যে 11,500 বাদ দেই, তাহলে আগে যে ব্যালেন্স ছিল এই যে দেখেন, এখানে কত ছিল? 1,88,000। এখন এই ব্যালেন্সটাই থাকবে কিন্তু।
যে দেখেন 1,99,500 থেকে যদি যে 11,500 বাদ দেই 1,88,000 থাকবে ক্যাশ রিয়েলাইজেবল ভ্যালু। কারণ ওর জন্য আমরা অ্যালাউন্স অলরেডি ধরে ফেলছিলাম, ওই অ্যালাউন্স থেকে আমি এটা বাদ দিয়ে দিচ্ছি। অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট ডেবিট আর কি অ্যাকাউন্ট রিসিভেবল আর ক্রেডিট। এখন রিকভারি করলে এন্ট্রিটা কি হবে? রিকভারি করলে তো স্যার এটা সরাসরি রেভিনিউতে চলে যাবে। হুম, রিকভারি করলে এই যে এই এন্ট্রিটা উল্টায় যাবে, এই এন্ট্রিটাকে আগে উল্টাইতে হবে। এই যে মার্চের 1 তারিখে অ্যাকাউন্ট রিসিভেবল আগে দেখাবেন যে অ্যাকাউন্ট রিসিভেবল পাবো, এটা রেভিনিউতে account দেখাবেন না, debit, কারণ তার থেকে তো আমি revenue টাকা receivable. পাবোই, এটা ধরেই নিছি। ভবিষ্যতে তার থেকে পাবো দেখে তো আমি সেলস রেভিনিউ দেখাইছি, ওটা আমি আবার রেভিনিউ তো কেন দেখাবো? অ্যালাউন্স মেথডে আমি কি তার থেকে তো টাকা পাবো, এটা ওই হিসেবে জার্নাল এন্ট্রি দিয়েছি, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট আর কি সেলস ক্রেডিট দিয়েছি, তাই না? এটা তো একদম শুরুতেই, কারণ তার থেকে ওটা পেয়েছিলাম পাবো না, এটা ইনশিওর হয়েছি, এই জন্য আমি কি করছি অ্যালাউন্সকে ডেবিট করে দিছি আর অ্যাকাউন্ট রিসিভেবলকে ক্রেডিট করে দিছিলাম। এখন যেহেতু আবার সে বলতেছে যে না ভাই টাকা নেন, তার খুব মর্জি হয়েছে, আমরা শিওর হয়েছিলাম তার থেকে টাকা পাবো না, এখন আবার হঠাৎ করে তার কি বলে মন মর্জি হয়েছে সে টাকা দিবে। তাহলে টাকা দিলে আমি অ্যালাউন্স ডেবিট করছিলাম অ্যাকাউন্ট রিসিভেবল থেকেই তো বাদ দিয়ে দিয়েছিলাম, এখন অ্যাকাউন্ট রিসিভেবল আগে ঢুকাবো, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট আর অ্যালাউন্সকে ক্রেডিট করে দিব 500। এখন সে যে টাকা দিছে এটার জন্য জার্নাল এন্ট্রি দিব আবার ক্যাশ ডেবিট, আর ওই অ্যাকাউন্ট রিসিভেবল যেহেতু তার থেকে টাকা পেয়ে গেছি অ্যাকাউন্ট রিসিভেবল এখন ক্রেডিট করে দেব, ক্যাশ ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। এই 2 ধরনের হয়, একটা কি পার্সেন্টেজ অফ সেলস আর একটা পার্সেন্টেজ অফ রিসিভেবল, এটা আমরা বলেছিলাম। তাহলে ইনকাম স্টেটমেন্ট রিলেশনশিপ, যে আমার সেলস এর কত টাকা আনকালেক্টেবল থাকে ওইটা ব্যাড ডেট এক্সপেন্সে, এটা ইনকাম স্টেটমেন্ট রিলেশনশিপ। আর ক্যাশ রিয়েলাইজেবল হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবলের সাথে এটা রিলেশনশিপ, যে অ্যাকাউন্ট রিসিভেবলের উপরেই তো আমি ক্যালকুলেশন করি যে ভবিষ্যতে কত পাবো না, এটা এজিং প্রিন্সিপাল বলে, যে এজিং এর উপর এটা ফাইন্যান্সিয়াল পজিশন রিলেশনশিপ আছে। আচ্ছা, সেলস এর উপর হলে সরাসরি আপনার সেলসে বলে দিবে যে কত টাকা পাবেন না সেলসে, তাহলে ওই যে সেলস এর উপর পার্সেন্টেজ বের করে ব্যাড ডেট এক্সপেন্স ডেবিট করবেন, অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট ক্রেডিট করে দিবেন ওই পার্সেন্টেজটা ধরে। এখানে অ্যালাউন্স এর ওই যে অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্টের কত ব্যালেন্স ছিল এগুলা চিন্তা করার দরকার নেই, যদি সেলস এর বেস হয় পার্সেন্টেজ অফ সেলস এর উপর। এখানে কি বলতেছে দেখেন, পার্সেন্টেজ অফ সেলস এর যদি মেথডটা হয় তাহলে আপনার বলে দিবে যে পার্সেন্টেজ অফ সেলস এর উপর নাকি অ্যাকাউন্ট রিসিভেবল এর এজিং এর উপর, এটা বলে দিবে। এখন দেখেন পার্সেন্টেজ অফ সেলস এর উপর হলে এজিউম এখানে বলে দিচ্ছে কিভাবে, অ্যাজিউম দ্যাটস গোল যে গোলজেলেজ কি এসে ইলেক্টস টু ইউজ দ্য কি পার্সেন্টেজ অফ সেলস বেসিস, it concludes that 1% of net credit sales will be become uncollectible if net credit sales of 2017 are কত 8 লাখ ইউরো, the adjusting entry is কি হবে অ্যাডজাস্টিং এন্ট্রি বলেন তো? সেলস এর উপর বের করতে বলছেন, তাহলে সেলস কত, ক্রেডিট সেলস 8 লাখ আছে 8 লাখ নাকি, ওর 1% 80,000 তাহলে কত আসে? 8 লাখে 1% 80,000 না স্যার 80,000 জার্নাল এন্ট্রিটা কি হবে? সরাসরি কি ওই যে জার্নাল এন্ট্রিটা দেবেন ব্যাড ডেট এক্সপেন্স ডেবিট আর কি অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট ক্রেডিট, যত Credit. টাকা আসবে 1% কত আসে
8 লাখের এক্সপেন্স 80,000 স্যার। আর অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট ক্রেডিট কত? 8,000। 80,000 না, 1% আসলে 8,000। ঠিক আছে, তাহলে ব্যাড ডেট এক্সপেন্স ডেবিট করবেন আর অ্যালাউন্সের যত ব্যালেন্স আছে অত টাকা যোগ করে দিবেন, এই যে অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট ক্রেডিট যত করেছে। এন্ড কি বলতেছে দেখেন, এমফাসাইজিং ম্যাচিং অফ এক্সপেন্স উইথ রেভিনিউজ এর ওপর কি বেস করে কি এক্সপেন্সটা ক্যালকুলেট করা হয়, যে আমি সেলস কত আছে তার উপর আমি কত নাও পেতে পারি, ওইটার উপর বেস করে এই যে পার্সেন্টেজ অফ সেলস এর বিষয়টা ক্যালকুলেশন করা হয়। আসলে কি এই যে সেলস এর উপর আরেকটা, দুইজনের মতামত দুই রকম। আর একটা আছে যে ওই যে এজিং এর উপর, তারা বলে যে না, আমি যে টাকা পাবো না এটা তো বিষয় হয় যে যত দিন যাবে তার উপর প্রবাবিলিটি বাড়তে থাকে। ধরেন কেউ আজকে নিয়ে কালকে দিবে না বা 1 মাস পরে দিবে না, তার যে প্রবাবিলিটি দেওয়ার, আর একজন 5 বছর হয়ে গেছে টাকা দিবে না, তার প্রবাবিলিটি কি এক হবে? এক হবে না কিন্তু। যে 2 বছর হয়ে গেছে আর যে আজকে নিছে, তো দুইজনের প্রবাবিলিটি এক না। যে আজকে নিছে সে টাকা হয়তো তার প্রবাবিলিটি বেশি দিবে, সে এখনো কি ওই বাজে চিন্তা করে নাই। আর একজন 2 বছর হয়ে গেছে সে এখনো টাকা দিচ্ছে না, তার মানে কি সে 9-6 করতেছে, তার মানে তার প্রবাবিলিটি কিন্তু বেশি। এজন্য ওই এজিং এর উপর অনেক সময় কি অন্যরা চিন্তা করে যে এটার উপর বেস করে কি ক্যালকুলেশন হবে। আর আরেক বেস আছে যে সেলস এর উপর বেস করে কি, যে আমার সেলস যত হয় এটার উপর ভিত্তি করে আমি কি পার্সেন্টেজ বের করি। এটা যার যেটা উপর ভিত্তি করে ক্যালকুলেশন করে তার একটা যুক্তি থাকে যে আমার সেলস এর উপর এত টাকা আমাকে পাওয়া যায় না, তাহলে এটা ম্যাচিং প্রিন্সিপাল ইনকাম স্টেটমেন্ট বেস চিন্তা করে। আচ্ছা, অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি টু রেকর্ড ব্যাড ডেট ডিসরিগার্ড দ্য এক্সিস্টিং ব্যালেন্স ইন কি অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট। পার্সেন্টেজ অফ সেলসে সরাসরি কি অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট ক্রেডিট করে দিবেন। এখানে অ্যালাউন্সের আগে কত ব্যালেন্স ছিল ওইটা কোনো চিন্তা করা হয় না, ওটা চিন্তা করা হবে কোন মেথডে? যে আগের যে মানে পার্সেন্টেজ অফ রিসিভেবল মেথডে, হ্যাঁ, ওইখানে অ্যালাউন্সকে কত ব্যালেন্স ছিল কত করতে হবে সেইটা কি জাস্টিফাই করতে হবে আগে। আর সেলস এর হলে সরাসরি অ্যালাউন্সের আগে কত ব্যালেন্স ছিল তা না, নতুন করে আমি ওই যে বলতেছি যে সেলস এর এত পার্সেন্ট কি আনকালেক্টেবল, ওইটা আমি যোগ করে দিব অ্যালাউন্স। অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট ক্রেডিট করবে আর আগের যে ব্যালেন্স ছিল তার সাথে যোগ করে দেব, নতুন অ্যালাউন্সের ব্যালেন্স হবে। আর দেখেন এখানে কি বলতেছে, পার্সেন্টেজ অফ রিসিভেবল estimating allowance, এখানে ম্যানেজমেন্ট establishes a percentage relationship between the amount of receivable and expected losses from the uncollectible accounts। যে অ্যাকাউন্ট রিসিভেবলের সাথে কতটুকু পাবো না এটা তো আসলে রিলেশন তো অ্যাকাউন্ট রিসিভেবলের সাথে, যে অ্যাকাউন্ট রিসিভেবলের কত অংশ পাবো না, এই জন্য অ্যাকাউন্ট রিসিভেবলের উপর ভিত্তি করে কি ক্যালকুলেশন করা হয়। তাহলে এটা স্টেটমেন্ট অফ কি ফাইন্যান্সিয়াল পজিশন রিলেশনশিপ উপর ভিত্তি করে করা হয়। এই যে এজিং এ এরকম যে যত দিন যাবে ওইটার পার্সেন্টেজ কিন্তু বাড়তে থাকে। দেখেন নট ডিউ এর উপর এখানে 2% ধরা হয় যে এটা নাও পেতে পারি। দেখেন 1 থেকে 30 দিনের মধ্যে এটা 4%, আবার 30-এর উপর থেকে 60 দিনের মধ্যে এটা 10% প্রবাবিলিটি। যত বেশি হবে যে 90 দিনের উপর এটার প্রবাবিলিটি আরো বেশি, দেখেন 40%। এইভাবে ভিত্তি করে আপনার কি আমার এস্টিমেটেড ব্যাড ডেট এক্সপেন্স ক্যালকুলেট করা হয়। তাহলে আমি এইটার উপর ভিত্তি করে দেখলাম যে এখানে আমার অ্যালাউন্সে রাখা উচিত কত, এস্টিমেটেড ব্যাড ডেট কত 2228 টাকা। এস্টিমেটেড উপর ভিত্তি করে যে রাখা হয় এইটা হচ্ছে লাস্ট ব্যালেন্স কিসের বলেন তো? এইটা হচ্ছে নতুন কিসের উপর, কিসের ব্যালেন্স? অ্যালাউন্স ফর কি ডাউটফুল অ্যাকাউন্ট। এই যে ক্যালকুলেশন করে যেটা আসবে এটাই কি অ্যালাউন্স ফর ডাউটফুলের একদম কি লেটেস্ট ব্যালেন্স, মানে ইন্ডিং ব্যালেন্স কত এখানে
2200 কত 28 টাকা আসছে। তাহলে আগের ব্যালেন্স কত আছে ওইটা দেখতে হবে। তাহলে নতুন করে আপনার ব্যাড ডেট এক্সপেন্সে কত রাখবেন ওইটা দুইটা ডিফারেন্সটা বের করবে। এই যে এখানে দেখেন assuming the unadjusted trial balance shows allowance for doubtful account with a credit balance কত ছিল আগে আনঅ্যাডজাস্টেড এ 528, মানে এটা গত বছরে ক্যালকুলেট করছে, তাহলে ক্যালকুলেট করে এই ব্যালেন্সটা রাখছিল অ্যালাউন্সে। আচ্ছা, নতুন করে অ্যাডজাস্টিং এন্ট্রি আমি দেখলাম, নতুন করে ক্যালকুলেশন করে দেখলাম 2228 টাকা আমার কি রাখা দরকার। তাহলে আগে তো আমার রাখা ছিল 528, তাহলে নতুন করে আমি কত রাখবো বলেন তো? বিয়োগ করতে হবে স্যার, বিয়োগ করলে হবে। হ্যাঁ, এই সেটাই করতে হবে। 2228 টাকা এই যে এজিং ক্যালকুলেশন করলাম, করে যে আমার এস্টিমেটেড ব্যাড ডেট পেলাম যে এত টাকা আমার কি রাখতে হবে অ্যালাউন্সে, তাহলে এটা হচ্ছে একদম ফাইনাল ব্যালেন্স। তাহলে এই ব্যালেন্সটা রাখবো আমি অ্যালাউন্সে। তাহলে আগে কত ছিল সেটা আমাকে দেখতে হবে। তাহলে আগে 528 টাকা ছিল, তাহলে আমার এখন নতুন করে আরো কত রাখতে হবে অ্যালাউন্সে। তাহলে অ্যালাউন্সের ব্যালেন্স তো 528 ছিল, তাহলে নতুন করে এটা বিয়োগ করব 528 থেকে 2228 থেকে 528 বাদ দিব, তাহলে 1700 টাকা রাখতে হবে। 1700 টাকা জার্নাল এন্ট্রি দিবেন ব্যাড ডেট এক্সপেন্স ডেবিট আর অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট ক্রেডিট। ক্রেডিট করলে এই যে দেখেন আগে 528 ছিল, নতুন করে 1700 ক্রেডিট হচ্ছে, তাহলে আমার নিড ব্যালেন্স কত থাকবে 2228 টাকা কিন্তু নতুন ব্যালেন্স থাকবে। অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট ক্রেডিট কত এই যে 2228, আর ব্যাড ডেট এক্সপেন্সে যাবে 1700, আর সেলসে হচ্ছে সরাসরি যা পার্সেন্টেজ বের করছেন ওইটা জার্নাল এন্ট্রি দিয়ে দিবেন ব্যাড ডেট এক্সপেন্স ডেবিট আর অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট ক্রেডিট। এই অঙ্কটা করেন তো, এটা কি বলছে সলিউশন করেন তো। জার্নাল এন্ট্রিটা কি হবে বলেন তো। এটা কোন প্রিন্সিপাল অনুযায়ী করেছে, পার্সেন্টেজ অফ সেলস না পার্সেন্টেজ অফ রিসিভেবল কোনটা? Percentage of receivables. রিসিভেবল স্যার। এই যে এখানে বলে দিছে যে এস্টিমেটেড টু বি 10% অফ কি রিসিভেবল এর উপর 10%, তাহলে কত বলেন তো রিসিভেবল এর উপর, রিসিভেবল কত এখানে? ওই স্যার Receivable 30,000. 30,000 নাকি স্যার, 30,000। হ্যাঁ, রিসিভেবল বলাই তো আছে, অ্যাকাউন্ট রিসিভেবল 30,000 টাকা ব্যালেন্স আছে, তাই না? 10% 3,000। 30,000-এ কত আসে অ্যাকাউন্ট রিসিভেবলে? 3,000. 3,000 নাকি? 3,000। 3,000 টাকা কি বলছে? অ্যালাউন্সের ব্যালেন্স থাকতে হবে, অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্টের ব্যালেন্স থাকতে হবে কত? 3,000। 3,000। আচ্ছা, হইল। এখন অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্টে আগে কত ব্যালেন্স ছিল বলো? 2,000. 2,000 কি ডেবিট না ক্রেডিট? Debit. ডেবিট। নর্মালি অ্যালাউন্সের ব্যালেন্স কি থাকে ক্রেডিট, তাই না? Credit থাকে। এখানে অ্যালাউন্সের ব্যালেন্স কিন্তু ডেবিট, মানে উল্টা আরো কি কম আছে, অ্যালাউন্স ডেবিট ব্যালেন্স আছে। 5,000 তাহলে কত হবে ব্যালেন্সটা, নতুন জার্নাল এন্ট্রিটা কত হবে বলেন তো? 5,000 হবে না স্যার? 2,000 আর হুম? 3,000, 5,000। 5,000. 2,000 আর 3,000, 5,000 হবে। তো জার্নাল এন্ট্রিটা কি দিব? ব্যাড ডেট এক্সপেন্স ডেবিট
আর অ্যালাউন্স ক্রেডিট অ্যালাউন্স ক্রেডিট কত টাকা? 5,000 5,000 কিন্তু 5,000 3,000 এখন 3,000 2,000 ডেবিট আছে আর ক্রেডিট করতে হবে কত? 3,000। তো দুইটার ডিফারেন্স কত? -2,000 প্লাস 3,000 কত হয়? 1,000 1,000 3,000 5,000 ব্যালেন্স কিন্তু -2,000 -3,000 তাহলে 5,000 মাইনাসের জন্য ভর্তুকি দিতে হবে না আরো 2,000 জি আর স্যার প্লাস আরো 3,000 কত হয়? 5,000 টাকার 5,000 ব্যালেন্স 5,000 রাখতে হবে। যে 30,000 প্লাস কত আরো 2,000 টাকা, এই যে 2,000 টাকার ডেবিট যেহেতু এটা আরো যোগ করে দিতে হবে। এটা বুঝেন নাই? যদি 2,000 টাকা না, ক্রেডিট স্যার, থাকতো তাহলে জার্নাল এন্ট্রিটা কি হতো? ব্যাড ডেট এক্সপেন্স ডেবিট আর অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট ক্রেডিট কত হইতো বলেন তো? ওখানে ক্রেডিট ছিল 1,000 স্যার টাকা। 1,000 হবে তখন হ্যাঁ 1,000 হতো। তো বুঝতে পারছেন। আবার অ্যালাউন্সে যদি 0 টাকা থাকতো ব্যালেন্স, আগে ব্যালেন্স ছিল না, 3,000 এখন করতে হবে, তার মানে আরো এডিশনাল 3,000 কি আমার যোগ করতে হবে। তাহলে অ্যালাউন্সের আগের ব্যালেন্স কত ছিল? অ্যালাউন্স রিসিভেবল মেথডে যদি আমি করি, এস্টিমেশন করি, তাহলে আমাকে আগের ব্যালেন্স কত ছিল অ্যালাউন্সে সেটাকে দেখতে হবে। আর যদি সেলসের ভিত্তিতে করি তাহলে অ্যালাউন্সের ব্যালেন্স কত ছিল না ছিল সেটা দেখতে হবে না, আমাকে সেলসের কত রাখতে হতে বলতেছে যে অ্যাডিশনাল ব্যাড ডেট এক্সপেন্স সেটা বলে দিবে, তাহলে সেটা ক্যালকুলেশন করে অ্যালাউন্সকে ক্রেডিট করে দেবে। তাহলে হুইচ অফ দ্য ফলোইং অ্যাপ্রোচেস ফর ব্যাড ডেট ইজ বেস্ট ডিসক্রাইব অ্যাজ এ কি স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন মেথড? ফাইন্যান্সিয়াল পজিশন মেথডে কোনটা বের করতে হয়? অ্যান্সার কোনটা হবে বলেন? স্যার ডি নাম্বার হবে। ডিরেক্ট মেথডে কি করে রিসিভেবল? ডিরেক্ট মেথড কোনটা? অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট করে দেব, তাহলে অ্যালাউন্স মেথডেই তো নাই ওটা, তাহলে ডি নাম্বারটা হবে। ডিরেক্ট রাইট অফ মেথডে কি বি করি হবে আমরা? স্যার বি হবে স্যার এই যে ডাইরেক্ট রাইট অফ মেথডটা হবে বি ডিরেক্ট রাইট অফ মেথড কি অ্যালাউন্স মেথড ফলো করে? না স্যার না স্যার মেথড অ্যালাউন্স মেথড তো স্যার এটা তাহলে আমার বি নাম্বারও ভুল, ডি নাম্বারও ভুল। তাহলে আমার ফাইন্যান্সিয়াল পজিশন মেথড কার সাথে ম্যাচ করে? আমার পার্সেন্টেজ অফ কি রিসিভেবলের সাথে। বুঝেন নাই? ফাইনাল যে পজিশন পার্সেন্টেজ অফ কি রিসিভেবল কার সাথে এই যে ম্যাচ করে, দেখেন নিচে লেখাই আছে ইনফাসিস অন কি স্টেটমেন্ট অফ কি ফাইন্যান্সিয়াল পজিশন রিলেশনশিপ। আমার অ্যাকাউন্ট রিসিভেবলের সাথে অ্যালাউন্সের রিলেশনশিপটা, এটা আমার কি ফাইন্যান্সিয়াল পজিশনই তো দেখায়, অ্যাকাউন্ট রিসিভেবল মাইনাস কি অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট। এর জন্য এটা কি পার্সেন্টেজ অফ কি রিসিভেবল কোন মেথড ইনফাসিস দেয়? স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনের কি রিলেশনশিপকে ইনফাসিস করে। তাহলে আমার উত্তর এ হবে। এই পর্যন্ত তাহলে আপনাদের ওই অ্যালাউন্স ফর এই যে স্লাইড কত 42 পর্যন্ত আপনাদের ওই যে গত দিনের ক্লাসের জন্য লাগবে, ঠিক আছে? এটা পড়ে নিন, আর পরের গুলো আমাদের এখন দরকার নেই। নোট রিসিভেবল এগুলা আমাদের কি এখন এটার দরকার নেই। তাহলে এইটা আমি গ্রুপে দিয়ে দিচ্ছি, 1 থেকে 42 নাম্বার কি স্লাইডটা দরকার। বলে আমি কি ডিলিট করে দিব না এটা পুরোটা দিয়ে দিব? ডিলিট করে দেওয়া ভালো হবে স্যার ডিলিট করে যেটা দরকার নেই সেটা না নেই স্যার ডিলিট করে বাকিটা সব দিয়ে দিন স্যার। জি স্যার এটাই ভালো হবে, কারণ আপনার পরে আবার জি ওটা আবার প্যাচ লাগবে। বড় ক্লাস সিলেবাস লাগে স্যার জি স্যার। হ্যাঁ আনোয়ার ভাই জি ভালো আছেন? ভালো মন্দ খোঁজ খবর পাচ্ছি না। ক্লাস করেন না তা খোঁজ করতে পারেন কি আপনি ক্লাসে আসেন না চট্টগ্রাম যান ঢাকার বাইরে ছিলাম। আমি তো খোঁজ নিয়েছি আপনি চট্টগ্রামে ছিলেন
ক্লাস শেষে ফোন দেবো নি। হুম। তাহলে এইটা কপি করে দিয়ে দিচ্ছি আপনি।